ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রত্যেক প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অ্যারিস্টটল, কোপার্নিকাস, ম্যাগেলান, ইরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 24, 32, 52, 43 কিমি বেশি। উত্তরে 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হলো পৃথিবী, বুধ, শুক্র, শনি। উত্তরে বুধ। বসন্তকালীন বিষুব বল হয় 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। উত্তরে 21শে মার্চ। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তরে 66.5 ডিগ্রি কোণে। মহাবিষুবের দিন হলো 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। উত্তরে 21শে মার্চ। জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল, মার্শাল, জিমারম্যান, ওয়েবার। উত্তরে মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো অরণ্য, জ্ঞান, শ্রমশক্তি, মাটি। উত্তরে শ্রমশক্তি। কয়লা যে শ্রেণীর সম্পদ তা হলো পুনর্ভব, অপুনর্ভব, প্রবাহমান, ব্যক্তিগত সম্পদ। উত্তরে অপুনর্ভব সম্পদ। পরে হচ্ছে 2 দাগে 2 কয়ের রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিমি। উত্তরে ভুল, তাহলে আমরা অশুদ্ধ বা অ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত। ঠিক, তাহলে আমরা শুদ্ধ বা সু লিখব। পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার। উত্তরে ভুল, তাহলে আমরা অশুদ্ধ বা অ লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ। উত্তরে ঠিক, তাহলে আমরা শুদ্ধ বা সু লিখব। ক্ষয় দাগের উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের বস্তুর ওজন ড্যাশের। উত্তরে কম। ড্যাশ একটি বহিস্থক। উত্তরে বৃহস্পতি। আয়ন কথার অর্থ ড্যাশ। উত্তরে পথ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ। উত্তরে টিন তামা। কয় দাগে রয়েছে 2-1টি বাক্য উত্তর দাও যে কোনো 4টি, বা 2-1 কথায় উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, ইসরোর পুরো নাম কি? উত্তর লিখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসরোর ফুল ফর্ম। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তরে আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? উত্তর দেশ কাকে বলা হয়? উত্তরে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলোর চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তাকার রেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগেও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। সৌর বছর কাকে বলে? পৃথিবী সূর্যকে সামনে রেখে নিচে মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান হয়ে একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা 365 দিন 6 ঘন্টা। একে 1 সৌরবছর বলে। উষা ও গোধূলি কাকে বলে? উষা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণার দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে।
কাকে এবং কেন সাদা কয়লা বলে? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। পর হচ্ছে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। জিওট কাকে বলে বা জিওট বলতে কি বোঝো? উত্তর লিখবে গ্রিক শব্দ জিও ও ইওটস মিলে জিওট শব্দটির উৎপত্তি। জিও শব্দের অর্থ পৃথিবী, ওট শব্দের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওট শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা পৃথিবীর সদৃশ্য বা জিওট। জিওট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। পরে রয়েছে জিপিএস কি? জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণে সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিয়ে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পরীক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমান জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রোপো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসূর অনুসরণ অবস্থান বলতে কি বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবী উপত্যকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসরণ অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবীকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসর অবস্থান পরিক্রমণের সময় ও 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসর অবস্থান বলে। চিত্রটা দেখে নাও, এই চিত্রটা তোমরা কিন্তু আঁকতে হবে। এই চিত্রটা তোমরা ক্লাস 7-এর বইও কিন্তু পেয়ে যাবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। 1. বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতের ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলি বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলের শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হয়। অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমন স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। 3. জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে। ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন করা যায় বা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয় হয় না। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর লিখবে দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে। 5. অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতের কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। বিপুল চাহিদা। দক্ষিণ ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। পরের প্রশ্ন, বর্তমান ভারতে অচিরাচিত শক্তির উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমানে ভারতের চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ 1. ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনের সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2. অফুরন্ত অচিরাচিত শক্তি। অচিরাচিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3. পরিবেশ দূষণ কম। অচিরাচিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারের অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব প্রবাহমান সম্পদ হলেও ভারতের অর্থ ও সঠিক পরিকল্পনাভাবে এর উৎপাদন সীমিত। ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। সহজলভ্য। অচিরাচিত শক্তির উৎসগুলি সূর্যালোক, বায়ুশক্তি সর্বত্রই সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। প্রথম, পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। দেখে নাও, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা। তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে দিনরাত্রি সৃষ্টি বা সংগঠিত।
2 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। 3 দিয়ে পয়েন্ট করবে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। 4 দিয়ে পয়েন্ট করবে জোয়ার ভাটা। 5 দিয়ে পয়েন্ট করবে দিক নির্ণয়। 6 দিয়ে পয়েন্ট করবে সময় গণনা। 7 দিয়ে পয়েন্ট করবে পৃথিবীর আকৃতির উপর প্রভাব। 8 দিয়ে পয়েন্ট করবে অন্যান্য প্রভাব। এখানে আমি 8টা পয়েন্ট বললাম, এখান থেকে যে 5টি তোমাদের সহজ মনে হবে পড়ে সেই 5টি পয়েন্ট কিন্তু তোমরা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, পরের প্রশ্ন রয়েছে পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য, অর্থাৎ এই বছরের ফার্স্ট সামেরি এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে তো এখন থেকেই প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, 1 দিয়ে পয়েন্ট করবে পর্যাপ্ত কাঁচামাল। 2 দিয়ে পয়েন্ট করবে বিকল্প শক্তি সম্পদের অভাব। 3 বিদ্যুতের ব্যাপক চাহিদা। 4 উন্নত পরিবহন ব্যবস্থা। 5 সুলভ ও দক্ষ শ্রমিক। 6 অন্যান্য কারণ। পড়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের রাজধানী, পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, ভারতের বৃহত্তম তৈলগার, দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।